দর্শন শাস্ত্রের অন্যতম প্রধান ও মৌলিক একটি শাখা হলো এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। এই শাখায় আলোচনা করা হয় জ্ঞান আসলে কি, আমরা কিভাবে কোনো কিছুকে জ্ঞান হিসেবে চিহ্নিত করি এবং মানুষের জানার পরিধি কতটুকু। জ্ঞান তত্ত্ব আমাদের একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, আর তা হলো আমরা যা জানি বলে দাবি করি তার সবকিছু কি সত্যিই জ্ঞান, নাকি তা কেবল আমাদের ব্যক্তিগত ধারণা, বিশ্বাস কিংবা অনুমান। কারণ আমরা প্রতিদিন অসংখ্য বিষয়কে সত্য জ্ঞান বলে দাবি করি, কিন্তু দর্শন আমাদের থামিয়ে প্রশ্ন করে, আপনি যা সত্য বলে মনে করছেন সেটি কি সত্যি নিশ্চিত জ্ঞান, নাকি তা কেবল সামাজিকভাবে গড়ে ওঠা ধারণা, ব্যক্তিগত বিশ্বাস, অথবা এমন কিছু যা আপনি কোনো প্রকার যাচাই ছাড়াই সত্য হিসাবে গ্রহণ করছেন। এই প্রশ্নগুলোর গভীর অনুসন্ধান থেকেই এপিস্টেমোলজির জন্ম। আর তাই এপিস্টেমোলজি শুধু জ্ঞান নিয়েই আলোচনা করে না, বরং মানুষের চিন্তা, বিশ্বাস, কোনো কিছুর সত্যতা এবং বাস্তবতাকে বোঝার একটি মৌলিক দার্শনিক ভিত্তি গড়ে তোলে। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব জ্ঞান আসলে কি, দর্শনের ভাষায় একে কিভাবে সংজ্ঞায়িত করা হয় এবং জ্ঞানের বিভিন্ন প্রকারভেদ বা ধরন কি কি। সাধারণভাবে বলতে গেলে জ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য, অভিজ্ঞতা, দক্ষতা বা উপলব্ধি অর্জন করা। তবে দর্শন শাস্ত্রে জ্ঞানকে আরও নির্দিষ্ট ও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে প্লেটোর সময় থেকে পাশ্চাত্য দর্শনে জ্ঞান সম্পর্কে একটি অত্যন্ত প্রভাবশালী ধারণা গড়ে ওঠে, যাকে বলা হয় জাস্টিফাইড ট্রু বিলিফ বা জেটিভি থিওরি। এই তত্ত্ব অনুযায়ী জ্ঞান হলো যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত সত্য বিশ্বাস। অর্থাৎ কোনো কিছুকে সত্যিকার অর্থে জ্ঞান বলতে হলে তিনটি মৌলিক শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো বিলিফ বা বিশ্বাস, অর্থাৎ বিষয়টি আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি কোনো কিছুকে বিশ্বাসই না করেন তাহলে সেটিকে আপনার জ্ঞান বলা যাবে না। দ্বিতীয় শর্ত হলো ট্রুথ বা সত্যতা, অর্থাৎ আপনার বিশ্বাসটি বাস্তবেও সত্য হতে হবে। যেমন কেউ বিশ্বাস করতে পারে যে মঙ্গল গ্রহে বিশাল সমুদ্র রয়েছে, কিন্তু বাস্তবে যদি সেটি সত্য না হয় তাহলে সেটি জ্ঞান নয়, বরং একটি ভ্রান্ত ধারণা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো জাস্টিফিকেশন বা যৌক্তিক ভিত্তি। কেবল কোনো সত্য বিষয় বিশ্বাস করলেই তা জ্ঞান হয়ে যায় না, সেই বিশ্বাসের পিছনে গ্রহণযোগ্য প্রমাণ বা জাস্টিফিকেশন থাকতে হবে। ধরুন আপনি কেবল অনুমানের উপর ভিত্তি করে বললেন আমি জানি আজ আমি লটারি জিতব, এবং কাকতালীয়ভাবে আপনি সত্যিই লটারি জিতে গেলেন। এখানে আপনার বিশ্বাস সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তারপরেও এটিকে জ্ঞান বলা যাবে না, কারণ আপনার দাবির পেছনে কোনো যৌক্তিক ভিত্তি ছিল না। এটি ছিল শুধুমাত্র একটি লাকি গেস যা কেবল কাকতালীয়ভাবে সত্য প্রমাণিত হয়েছে। অর্থাৎ কোনো বিশ্বাস সত্য হলেই সেটি জ্ঞান হয়ে যায় না, সেই বিশ্বাসকে সমর্থন করার মতো গ্রহণযোগ্য কারণও থাকতে হয়। তাহলে সহজভাবে বলা যায়, আমরা যা বিশ্বাস করি, যা বাস্তবে সত্য এবং যা প্রমাণ করা সম্ভব, তাই হল জ্ঞান। মানুষ সবসময় একই পদ্ধতিতে জ্ঞান অর্জন করে না। কখনো অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে, কখনো বিশুদ্ধ যুক্তি ও চিন্তার মাধ্যমে, আবার কখনো প্রতিষ্ঠিত তথ্য ও বিবৃতির মাধ্যমে মানুষ বাস্তবতাকে বুঝতে শেখে। আর জ্ঞান তত্ত্বে জ্ঞান অর্জনের এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে মূলত তিনটি ধারাবাহিক পর্যায়ে ব্যাখ্যা করা হয়। ইম্পেরিক্যাল বা এ পোস্টেরিয়রাই নলেজ। এ পোস্টেরিয়রাই একটি ল্যাটিন শব্দ যার অর্থ পরে থেকে, অর্থাৎ অভিজ্ঞতা অর্জনের পরে যে জ্ঞান লাভ করা যায়। দর্শন শাস্ত্রে এ পোস্টেরিয়রাই নলেজ বলতে এমন জ্ঞানকে বোঝানো হয় যা অর্জনের জন্য মানুষের বাহ্যিক ইন্দ্রিয়, প্রত্যক্ষ পর্যবেক্ষণ, বাস্তব অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা কিংবা তথ্য উপাত্ত সংগ্রহের প্রয়োজন হয়। শুধু ঘরে বসে বিশুদ্ধ চিন্তার মাধ্যমে এই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এই জ্ঞান লাভের জন্য বাস্তব জগতের সঙ্গে সরাসরি সংযোগ থাকা অপরিহার্য। অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক এবং ডেভিড হিউম মনে করতেন মানুষের অধিকাংশ জ্ঞানই মূলত অভিজ্ঞতা থেকে আসে। বিশেষ করে জন লকের মতে মানুষের মন জন্মের সময় একটি তাবুলা রাসা বা খালি পৃষ্ঠার মতো থাকে, আর অভিজ্ঞতাই ধীরে ধীরে সেই পৃষ্ঠায় জ্ঞানের ছাপ তৈরি করে। যেমন প্রাচীনকাল থেকেই মানুষ প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখত। এটি ছিল তাদের সরাসরি ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কেবল দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, বরং তারা পর্যবেক্ষণও শুরু করেছিল।
পরবর্তীতে গ্যালিলিও গ্যালিলি এবং নিকোলাস কপার্নিকাস দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে বছরের পর বছর গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করেন, তথ্য সংগ্রহ করেন এবং বাস্তব জগৎকে পরীক্ষা করে দেখার চেষ্টা করেন। তারা মূলত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমেই সত্যের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ এ পোস্টেরিয়রাই নলেজের ভিত্তি হল বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা। এ প্রায়োরাই নলেজ, এ প্রায়োরাই শব্দের অর্থ আগে থেকে, অর্থাৎ এমন জ্ঞান যা মানুষ বাহ্যিক অভিজ্ঞতা, পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার আগেই কেবল যুক্তি ও চিন্তার মাধ্যমে অনুধাবন করতে পারে। দর্শন শাস্ত্রে এ প্রায়োরাই নলেজকে মানুষের বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণের ফল হিসেবে দেখা হয়। এখানে সত্য যাচাই করার জন্য বাস্তব জগৎকে পর্যবেক্ষণ করা অপরিহার্য নয়, বরং মানুষের যুক্তিবোধই প্রধান ভূমিকা পালন করে। দার্শনিক রেনে দেকার্ত এবং ইমানুয়েল কান্ট এই ধরনের জ্ঞানকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বিশেষ করে রেনে দেকার্ত বিশ্বাস করতেন যে মানুষের যুক্তিবোধের মাধ্যমেই কিছু মৌলিক সত্যে পৌঁছানো সম্ভব, আর কান্ট মনে করতেন মানুষের চিন্তার মধ্যেই এমন কিছু কাঠামো রয়েছে যা অভিজ্ঞতার আগেই জ্ঞান গঠনে ভূমিকা রাখে। এই ধারণাটি আরো স্পষ্টভাবে বোঝা যায় গণিতের কিছু সহজ উদাহরণের মাধ্যমে, যেমন 2+2 4। এই সত্যটি প্রমাণ করার জন্য আমাদের বাস্তব জগতে 4টি বস্তু গুণে দেখতে হয় না, বিশুদ্ধ গাণিতিক যুক্তিই এখানে যথেষ্ট। একইভাবে জ্যামিতির একটি পরিচিত নিয়ম হলো একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই সত্য জানার জন্য পৃথিবীর প্রতিটি ত্রিভুজ আলাদাভাবে মেপে দেখার প্রয়োজন হয় না। যুক্তি ও গাণিতিক বিশ্লেষণের মাধ্যমেই এই সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। আর এখানেই এ প্রায়োরাই নলেজের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে, কারণ বিজ্ঞানেও কেবল পর্যবেক্ষণ যথেষ্ট নয়, সেই পর্যবেক্ষণের অর্থ ব্যাখ্যা করার জন্য যুক্তি, বিশ্লেষণ এবং গণিতের প্রয়োজন হয়। যখন গ্যালিলিও কিংবা নিকোলাস কপার্নিকাস আকাশে গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করছিলেন, তখন তা ছিল মূলত অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা এ পোস্টেরিয়রাই পর্যায়ে। কিন্তু সেই সংগৃহীত তথ্যের উপর গাণিতিক যুক্তি প্রয়োগ করে যখন তারা এর অন্তর্নিহিত নিয়ম ব্যাখ্যা করেন, তখন সেটি এ প্রায়োরাই বা যুক্তিভিত্তিক জ্ঞানের দিকে অগ্রসর হয়। অর্থাৎ একদিকে অভিজ্ঞতা আমাদের তথ্য দেয়, আর অন্যদিকে যুক্তি সেই তথ্যকে অর্থপূর্ণ করে তোলে। প্রপোজিশনাল নলেজ। জ্ঞানতত্ত্বে প্রপোজিশনাল নলেজ বলতে এমন জ্ঞানকে বোঝানো হয় যা কোনো নির্দিষ্ট বক্তব্য, তথ্য বা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা যায়। একে অনেক সময় নলেজ দ্যাটও বলা হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সত্য বিবৃতি সম্পর্কে জ্ঞান। যেমন আমরা যখন বলি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, অথবা আদর্শ বায়ুমণ্ডলীয় চাপে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, তখন আমরা মূলত একটি নির্দিষ্ট সত্য বিবৃতি সম্পর্কে জ্ঞান প্রকাশ করছি। সহজভাবে বললে, যখন আমরা কোনো নির্দিষ্ট সত্য বিবৃতি সম্পর্কে জ্ঞান লাভ করি, তখন সেটিকে প্রপোজিশনাল নলেজ বলা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, আর তা হলো বক্তব্যমূলক জ্ঞান বা প্রপোজিশনাল নলেজ নিজে জ্ঞানের কোনো উৎস নয়, বরং এটি জ্ঞানের একটি ধরন। অন্যদিকে এ পোস্টেরিয়রাই বা অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং এ প্রায়োরাই বা যুক্তিভিত্তিক জ্ঞান মূলত জ্ঞানের উৎস বা ভিত্তিকে নির্দেশ করে। অর্থাৎ কোনো জ্ঞান যদি অভিজ্ঞতা, পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জিত হয়, তাহলে সেটিকে বলা হয় এ পোস্টেরিয়রাই নলেজ। আর যদি কোনো জ্ঞান বিশুদ্ধ যুক্তি, গাণিতিক বিশ্লেষণ বা চিন্তার মাধ্যমে জানা যায়, তাহলে সেটি হলো এ প্রায়োরাই নলেজ। কিন্তু এই দুই ধরনের জ্ঞানই আবার প্রপোজিশনাল নলেজ হতে পারে যদি সেগুলো কোনো নির্দিষ্ট সত্য বিবৃতির আকারে প্রকাশ করা যায়। দর্শনের ইতিহাসে প্রপোজিশনাল নলেজকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ধারণাগুলোর একটি হলো জাস্টিফাইড ট্রু বিলিফ বা জেটিবি থিওরি, যা এই ভিডিওর শুরুতেই আলোচনা করা হয়েছে। জেটিবি থিওরি অনুযায়ী কোনো বিবৃতিমূলক জ্ঞান বা প্রপোজিশনাল নলেজকে প্রকৃত জ্ঞান হিসেবে গণ্য হতে হলে তা সত্য হতে হবে, ব্যক্তি সেটিকে বিশ্বাস করবে এবং সেই বিশ্বাসের পক্ষে পর্যাপ্ত যৌক্তিক ভিত্তি বা জাস্টিফিকেশন থাকতে হবে। তবে আধুনিক দর্শনেও জাস্টিফাইড ট্রু বিলিফ বা জেটিবি থিওরি নিয়েও বিতর্ক রয়েছে। বিশেষ করে 1963 সালে দার্শনিক এডমুন্ড গেটিয়ার কিছু উদাহরণের মাধ্যমে দেখান যে কোনো বিশ্বাস যদি সত্য হয় এবং তার পেছনে যথেষ্ট যৌক্তিক ন্যায্যতা বা জাস্টিফিকেশনও থাকে, তবুও সেটিকে সব ক্ষেত্রে প্রকৃত জ্ঞান বলা যায় না। দর্শনে এটি গেটিয়ার প্রবলেম নামে পরিচিত।
বাস্তব জীবনেও মানুষ প্রায়ই প্রপোজিশনাল নলেজকে প্রাতিষ্ঠানিক উৎসের মাধ্যমে গ্রহণ করে। যেমন একজন শিক্ষার্থী যখন বইয়ে পড়ে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তখন সেই শিক্ষার্থীকে নিজের টেলিস্কোপ নিয়ে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে হয় না, কারণ এই জ্ঞান দীর্ঘ সময় ধরে গবেষণা, পর্যবেক্ষণ, গাণিতিক বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে বৈজ্ঞানিক জ্ঞান সম্পূর্ণ ত্রুটিমুক্ত বা অপরিবর্তনীয়। ইতিহাসে এমন বহু ধারণা রয়েছে যেগুলো একসময় বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য ছিল, কিন্তু পরে তা ভুল প্রমাণিত হয়েছে। তাই বিজ্ঞানকে সাধারণত একটি সেলফ কারেক্টিং প্রসেস হিসেবে দেখা হয়, যেখানে নতুন প্রমাণ, সমালোচনা এবং গবেষণার মাধ্যমে পূর্বের ধারণাগুলো সংশোধিত হতে পারে। এই আলোচনার ভিত্তিতে বলা যায়, জ্ঞানকে আমরা একক কোনো রূপে দেখি না, বরং এর উৎস, প্রকৃতি এবং প্রকাশভঙ্গির ভিত্তিতে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা হয়। এ পর্যন্ত আমরা জ্ঞানের উৎস ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। তবে মানুষের বাস্তব জীবন কেবল তথ্য জানা বা তাত্ত্বিক সত্য বোঝার মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবন, পেশাগত দক্ষতা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ ধরনের জ্ঞান রয়েছে, যেগুলো আমাদের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব সমস্যার মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্ঞানতত্ত্ব ও সংশ্লিষ্ট দার্শনিক আলোচনায় বাস্তব জীবনের জ্ঞানগুলোর বিভিন্ন শ্রেণীবিন্যাস পাওয়া যায়। এর মধ্যে বহুল আলোচিত চারটি ধরন হল প্রসিডিউরাল নলেজ, অ্যাকোয়েন্টেন্স নলেজ, ট্যাসিট নলেজ এবং ইনটুইটিভ নলেজ। এখন আমরা এগুলো একে একে আলোচনা করব। প্রসিডিউরাল নলেজ বা পদ্ধতিগত জ্ঞান। কোনো কাজ কিভাবে করতে হয় সেই ব্যবহারিক দক্ষতা সংক্রান্ত জ্ঞানকে প্রসিডিউরাল নলেজ বা পদ্ধতিগত জ্ঞান বলা হয়। ধরুন, একজন ব্যক্তি সাঁতার শেখার উপর লেখা অনেক বই পড়েছেন। তিনি বই থেকে সাঁতার কাটার নিয়মকানুন সম্পর্কে জেনেছেন, কিন্তু বাস্তবে কখনো পানিতে নেমে সাঁতার অনুশীলন করেননি। তাই সাঁতার সম্পর্কে তার যথেষ্ট তথ্যগত জ্ঞান থাকলেও পানিতে নেমে তিনি হয়তো ঠিকভাবে সাঁতার কাটতে পারবেন না, কারণ সাঁতার সম্পর্কে তথ্য জানা এবং সাঁতার কাটতে পারা এক জিনিস নয়। এই দক্ষতা মূলত বারবার অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। গাড়ি বা সাইকেল চালানো, গিটার বাজানো কিংবা দ্রুত টাইপ করার দক্ষতাও এই ধরনের জ্ঞানের উদাহরণ। ব্রিটিশ দার্শনিক গিলবার্ট রাইল প্রসিডিউরাল নলেজকে নলেজ হাউ নামে অভিহিত করেছিলেন, অর্থাৎ কোনো কাজ কিভাবে করতে হয় সেই ব্যবহারিক দক্ষতার জ্ঞান। অ্যাকোয়েন্টেন্স নলেজ বা পরিচিতিমূলক জ্ঞান, যে জ্ঞান আমরা কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার সঙ্গে সরাসরি পরিচয় বা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করি, তাকে অ্যাকোয়েন্টেন্স নলেজ বা পরিচিতিমূলক জ্ঞান বলা হয়। দার্শনিক বার্ট্রান্ড রাসেল এই ধরনের জ্ঞানকে নলেজ বাই অ্যাকোয়েন্টেন্স নামে উল্লেখ করেছিলেন। তার মতে তথ্যগত জ্ঞান এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা এক জিনিস নয়। যেমন আপনি বই, ছবি বা ইন্টারনেটের মাধ্যমে সমুদ্র সম্পর্কে অনেক তথ্য জানতে পারেন, কিন্তু বাস্তবে সমুদ্রের সামনে দাঁড়িয়ে ঢেউয়ের শব্দ শোনা, সমুদ্রের পানির স্পর্শ অনুভব করা এবং বিশাল জলরাশিকে নিজের চোখে দেখা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। সুতরাং অ্যাকোয়েন্টেন্স নলেজ বা পরিচিতিমূলক জ্ঞান মূলত সরাসরি অভিজ্ঞতা বা প্রত্যক্ষ পর্যবেক্ষণ থেকেই অর্জিত হয়। টাসিট নলেজ বা অন্তর্নিহিত জ্ঞান, যে জ্ঞান মানুষের অভিজ্ঞতা ও অভ্যাসের মধ্যে নিহিত থাকে কিন্তু সম্পূর্ণভাবে ভাষা ও লিখিত নির্দেশনার মাধ্যমে প্রকাশ করা যায় না, তাকে টাসিট নলেজ বা অন্তর্নিহিত জ্ঞান বলা হয়। টাসিট নলেজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ও দার্শনিক মাইকেল পোলানি বলেছিলেন, উই ক্যান নো মোর দেন উই ক্যান টেল, অর্থাৎ আমরা যতটা ভাষায় প্রকাশ করতে পারি বাস্তবে তার চেয়েও বেশি জানি। যেমন আমাদের মাতৃভাষা বাংলার কথাই ধরা যাক। আপনি ছোটবেলা থেকে বাংলা ভাষায় অনায়াসে কথা বলতে পারেন, সঠিক বাক্য গঠন করতে পারেন এবং অন্যের কথাও বুঝতে পারেন, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় প্রতিটি বাক্যে ব্যাকরণের কোন সুনির্দিষ্ট নিয়ম আপনি অনুসরণ করছেন, তাহলে হয়তো আপনি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবেন না, কারণ ভাষা শেখা এবং ব্যবহার করার এই দক্ষতার বড় একটি অংশ দীর্ঘদিনের চর্চা ও অভ্যাসের মাধ্যমে গড়ে উঠেছে। অবশ্যই ভাষার নিজস্ব ব্যাকরণ ও নিয়ম রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ সেই নিয়মগুলো সচেতনভাবে না জেনেও ভাষা সঠিকভাবে ব্যবহার করতে পারে। এই ব্যবহারিক দক্ষতার মধ্যে ট্যাসিট নলেজের মূল বৈশিষ্ট্যটি স্পষ্ট হয়ে ওঠে। ইনটুইটিভ নলেজ বা সহজাত জ্ঞান, যে জ্ঞান বা উপলব্ধির দীর্ঘ বিশ্লেষণ, যুক্তি বা সচেতন চিন্তার পরিবর্তে দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং প্রায় তাৎক্ষণিকভাবে মনের মধ্যে উদয় হয়, তাকে ইনটুইটিভ নলেজ বা সহজাত জ্ঞান বলা হয়। মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেম্যান তার থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো গ্রন্থে মানুষের চিন্তা প্রক্রিয়াকে দুটি ব্যবস্থায় ভাগ করেছেন। তিনি এগুলোকে সিস্টেম ওয়ান থিঙ্কিং এবং সিস্টেম টু থিঙ্কিং নামে অভিহিত করেন। সিস্টেম ওয়ান থিঙ্কিং হলো দ্রুত, স্বতঃস্ফূর্ত
স্বতঃস্ফূর্ত ও প্রায় স্বয়ংক্রিয় চিন্তার প্রক্রিয়া। অন্যদিকে সিস্টেম 2 থিঙ্কিং হল ধীর, সচেতন ও বিশ্লেষণধর্মী চিন্তার প্রক্রিয়া। ইনটুইটিভ নলেজের পিছনে মূলত সিস্টেম 1 থিঙ্কিং কাজ করে। যেমন আপনি হয়তো মোটরসাইকেল বা গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আপনার সামনে কোনো মানুষ, প্রাণী বা অন্য কোনো যানবাহন চলে এলো। আপনি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলেন বা গাড়ির গতি নিয়ন্ত্রণ করলেন। এই সিদ্ধান্তটি সাধারণত দীর্ঘ চিন্তা, বিশ্লেষণ বা হিসাব নিকাশের মাধ্যমে আসে না, বরং মুহূর্তের মধ্যেই ঘটে যায়। এই ধরনের দ্রুত প্রতিক্রিয়া আমাদের পূর্ব অভিজ্ঞতা, অভ্যাস এবং মস্তিষ্কের স্বয়ংক্রিয় তথ্য প্রক্রিয়াকরণের ফল। আমরা সচেতনভাবে বিশ্লেষণ করার আগে মস্তিষ্ক পরিস্থিতি মূল্যায়ন করে একটি তাৎক্ষণিক সিদ্ধান্তে পৌঁছে যায়। তবে মনে রাখতে হবে, ইনটুইশন বা অন্তর্দৃষ্টি সবসময় সঠিক হয় না। অনেক সময় এটি পূর্বধারণা, পক্ষপাত কিংবা ভুল অভিজ্ঞতার দ্বারাও প্রভাবিত হতে পারে। আমরা কি জানি এবং কি জানি না, এই বিষয়টিও জ্ঞান তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। 2002 সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড একটি বক্তব্যে জ্ঞান এবং অজ্ঞতার 4টি স্তরের কথা উল্লেখ করেন। পরবর্তীতে এই ধারণাটি রামসফেল্ড ম্যাট্রিক্স নামে পরিচিতি লাভ করে। নন-নন্স বলতে সেই জ্ঞানকে বোঝায় যা সম্পর্কে আমরা সচেতন এবং প্রয়োজন হলে সেই জ্ঞানগুলো আমরা স্মরণ করতে, ব্যাখ্যা করতে ও ব্যবহার করতে পারি। যেমন আপনি জানেন যে আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন, নিজের নাম জানেন, কিংবা জানেন পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এসব বিষয়ে আপনি সচেতনভাবে বলতে পারেন যে আপনি এগুলো জানেন। নন আননোনস বলতে এমন বিষয়কে বোঝায় যা সম্পর্কে আমরা জানি যে আমাদের জ্ঞান নেই, অর্থাৎ আমরা সচেতন যে আমরা বিষয়টি জানি না বা বুঝি না। যেমন আপনি হয়তো জানেন যে আপনি কোয়ান্টাম ফিজিক্স বা জাপানি ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না। আপনি বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ, কিন্তু সেই অজ্ঞতা সম্পর্কেও সচেতন। আর এই সচেতন অজ্ঞতাই মানুষকে নতুন কিছু শেখা, প্রশ্ন করা এবং গবেষণার দিকে এগিয়ে নিয়ে যায়। আননোনস বলতে এমন জ্ঞান বা দক্ষতাকে বোঝায় যা আমাদের মধ্যে রয়েছে এবং আমরা নিয়মিত সেই জ্ঞান ব্যবহারও করি, কিন্তু সবসময় সচেতনভাবে তা উপলব্ধি করি না। যেমন আপনি যখন বাংলা ভাষায় কথা বলেন তখন অসংখ্য ব্যাকরণগত নিয়ম সঠিকভাবে অনুসরণ করেন, কিন্তু সেই নিয়মগুলো হয়তো আপনি মুখস্থ বলতে পারবেন না। তবুও আপনি সঠিকভাবে কথা বলতে এবং ভাষা ব্যবহার করতে পারেন। যদিও আপনি বাস্তবে সেই জ্ঞান ব্যবহার করছেন, তবুও সবসময় সচেতনভাবে বুঝতে পারেন না যে সেটি আপনার মধ্যে বিদ্যমান। আননোনসের সঙ্গে ট্যাসিট নলেজের কিছু মিল রয়েছে, যা আমরা পূর্বে আলোচনা করেছি। আননোনস বলতে এমন বিষয়কে বোঝায় যার অস্তিত্ব বা সম্ভাবনা সম্পর্কে আমরা সচেতন নই, অর্থাৎ আমরা বিষয়টি সম্পর্কে অজ্ঞ এবং একই সঙ্গে আমরা জানিও না যে এমন কিছু জানার মতো বিষয় থাকতে পারে। যেমন মহাবিশ্বের কোটি কোটি আলোকবর্ষ দূরে এমন কিছু বাস্তবতা বা ঘটনা থাকতে পারে যার অস্তিত্ব সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ। এমনকি সেগুলো সম্পর্কে প্রশ্ন তোলা বা কল্পনা করার ধারণাও আমাদের বর্তমান জ্ঞানের বাহিরে। এই কারণেই আননোনসকে প্রায়ই মানুষের জ্ঞানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা বা ব্লাইন্ড স্পট বলা হয়, কারণ আমরা যে বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ সেগুলো নিয়ে অন্তত প্রশ্ন করতে পারি, কিন্তু আননোনসের ক্ষেত্রে আমরা জানিই না যে এমন কোনো বিষয় রয়েছে যাকে জানা বা বোঝার প্রয়োজন আছে। আজকের পৃথিবীতে তথ্যের অভাব নেই। বই, ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গা থেকেই আমরা প্রতিনিয়ত বিপুল পরিমাণ তথ্য পাচ্ছি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তথ্য জানা আর জ্ঞান অর্জন করা কি একই বিষয়? দর্শন, তথ্যবিজ্ঞান এবং জ্ঞান ব্যবস্থাপনা তিনটি এই প্রশ্নের উত্তরে বলে না। তথ্য এবং জ্ঞানের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য একটি জনপ্রিয় মডেল ব্যবহার করা হয়, যার নাম DIKW পিরামিড। DIKW এসেছে 4টি ইংরেজি শব্দের প্রথম অক্ষর থেকে। এখানে D রিপ্রেজেন্ট করে ডেটাকে, I দিয়ে বোঝানো হয় ইনফরমেশন, K হলো নলেজ এবং পিরামিডের শীর্ষে থাকা W হলো উইজডম। এই পিরামিড দেখায় কিভাবে সাধারণ উপাত্ত ধীরে ধীরে অর্থপূর্ণ তথ্য, তারপর জ্ঞান এবং শেষ পর্যন্ত প্রজ্ঞায় রূপ নেয়। ডেটা বা উপাত্ত।
পিরামিডের সবচেয়ে নিচের স্তর হলো ডেটা বা উপাত্ত। উপাত্ত বলতে বিচ্ছিন্ন সংখ্যা, শব্দ বা পর্যবেক্ষণকে বোঝায় যেগুলো নিজস্বভাবে খুব বেশি অর্থ থাকে না, যেমন 100, ডিগ্রি, পানি, সেলসিয়াস। এই শব্দগুলো আলাদাভাবে দেখলে কোনো পূর্ণ অর্থ পাওয়া যায় না, এগুলো শুধু কিছু বিচ্ছিন্ন উপাত্ত। ইনফরমেশন বা তথ্য। ডেটা বা উপাত্তের পরের স্তর হলো ইনফরমেশন। যখন ডেটা বা উপাত্তগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ রূপ দেওয়া হয় তখন তা ইনফরমেশন বা তথ্যে পরিণত হয়। যেমন পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। এখন আমরা একটি নির্দিষ্ট তথ্য পেলাম কারণ বিচ্ছিন্ন উপাত্তগুলোকে অর্থপূর্ণভাবে সাজানো হয়েছে। তথ্যের পরের স্তর হলো নলেজ বা জ্ঞান। তথ্যকে যখন আমরা বুঝি, বিশ্লেষণ করি এবং তার পেছনের কারণ ও সম্পর্ক অনুসন্ধান করি তখন তা জ্ঞানে পরিণত হয়। যেমন আপনি জানলেন পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, এটি একটি তথ্য। কিন্তু এরপর আপনি বুঝলেন বায়ুচাপ কমে গেলে পানির স্ফুটনাঙ্কও কমে যায়, তাই উচ্চ পাহাড়ি এলাকায় পানি 100 ডিগ্রির আগেই ফুটতে শুরু করে। এখানে আপনি শুধু কি ঘটে তা জানলেন না, বরং কেন ঘটে সেটিও বুঝলেন। তথ্যের পিছনের এই কারণ ও প্রেক্ষাপট বুঝতে পারাই হলো জ্ঞান। পিরামিডের সর্বোচ্চ স্তর হলো উইজডম বা প্রজ্ঞা। প্রজ্ঞা হলো অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে সঠিকভাবে ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। যেমন একজন পর্বত আরোহী জানেন যে উচ্চতায় বায়ুচাপ কমে যায়, ফলে পানি কম তাপমাত্রায় ফুটতে শুরু করে। কিন্তু সেই কম তাপমাত্রায় ফুটন্ত পানি খাবার রান্নার জন্য তুলনামূলকভাবে কম কার্যকর হয়, ফলে রান্না সম্পূর্ণ হতে বেশি সময় লাগে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে সেই পর্বত আরোহী পাহাড়ে রান্নার জন্য প্রেসার কুকার ব্যবহার করাকে বেশি কার্যকর মনে করলেন। সুতরাং জ্ঞানকে বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করে কার্যকর সিদ্ধান্ত নেওয়াই হলো প্রজ্ঞা। পরিশেষে বলা যায় তথ্য এবং জ্ঞান এক বিষয় নয়। উপাত্ত থেকে তথ্য তৈরি হয়, তথ্য থেকে জ্ঞান তৈরি হয়, আর জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমেই জন্ম নেয় প্রজ্ঞা। এই DIKW পিরামিড থেকে আমরা বুঝতে পারি যে শুধু তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়, বরং সেই তথ্যকে বুঝে জ্ঞান তৈরি করা এবং সেই জ্ঞানকে বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগ করাই হলো প্রকৃত প্রজ্ঞা। আশা করি জ্ঞান তথ্যের এই বিভিন্ন স্তর ও ধারণাগুলো এখন আপনাদের কাছে আরও পরিষ্কার হয়েছে। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী আলোচনায়। ধন্যবাদ।